আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে যে গল্পটা শেয়ার করব সেটা আমার জীবনে বাস্তবে ঘটে যাওয়া একটি গল্প। তো চলো শুরু করা যাক। আমার দুইটা বাচ্চা আছে। আমি খুবই গরিব ঘরের মেয়ে। আমার দুইটা বাচ্চা, দুইটাই মেয়ে। তো হঠাৎ করে আমার স্বামী একদিন রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। দুই বাচ্চা নিয়ে ভালোই ছিলাম। আমার স্বামী একজন দিনমজুর ছিল। তারপরেও সে সংসারটাকে খুব সুন্দর করে পরিচালনা করত। সে জানতো তা দিয়ে আমরা চারটা মানুষ ডাল ভাতে, খুব বেশি না হলেও সপ্তাহে 2 দিন মাছ খেতে পারতাম, একটা দিন মাংস খেতে পারতাম। এভাবেই চলছিল সব কিছু। একদিন আমার স্বামী হঠাৎ করে খুবই অসুস্থ হয়ে যায়। আমি ওনাকে নিয়ে সরকারি হাসপাতালে গেলাম। যাওয়ার পর সেখানে ডাক্তার দেখার পর একটা এক্স-রে দিল, আর কিছু ব্লাড টেস্ট দিল। করাবো, টাকা নেই। বাড়ি এলাম। বাড়ি এসে আমি আমার বাপের বাড়ি গেলাম। বাপের বাড়িও তেমন কোনো অর্থ আভিজাত্য নেই আমার। তারাও দিন আনে দিন খায়। বাড়ি এসে ফোন দিলাম আমার বড় 2 বোনের কাছে। বললাম যে আমার জেবার বাবা খুবই অসুস্থ, তাকে ডাক্তার টেস্ট দিছে, আমি টাকার অভাবে করাতে পারছি না। তো ওরা আবার খুব ভালো ঘরেই ছিল। কারো গৃহস্থ বাড়িতে বিয়ে হয়েছে, তো কারো সরকারি চাকরিয়ালের। আমরা 3 বোন ছিলাম। আমি নিম্ন ঘরে পড়ে গিয়েছি। আমার কোনো আফসোস ছিল না, কারণ আমার স্বামী খুব ভালো মানুষ ছিল। তো বোনকে ফোন করতেই আমার 2 দুলাভাই সহ 2 বোন আমাদের বাড়িতে চলে আসলো। আসার পরে আমাকে 5,000 টাকা দিল ওরা দুজন মিলে। দেওয়ার পর মায়ের ওখানে বাজার টাজার করে ওরাই করলো। আমরা রান্না বান্না করলাম, আমি নিজেই করলাম। করে ওদেরকে খাইয়ে বললাম আমি এবার আসি, কালকে সকালে যে এবার বাবাকে নিয়ে যাব, বাকি টেস্টগুলো করাবো, তারপরে তো ওষুধপাতির ব্যাপার আছে। আগে টেস্ট করি, দেখি রিপোর্টে কী আসে। বললো আচ্ছা যা, কোনো সমস্যা হলে জানাস। আমার বাবা ছিল না, এই বলে মায়ের কাছ থেকেও বিদায় নিলাম। নিয়ে সোজা চলে এলাম বাড়িতে। এসে দেখি হাঁড়ি তো খালি। মুষ্টির চাল ছিল, তুলে রান্না করা শুরু করলাম। আলু সিদ্ধ করে ভর্তা বানালাম। রাতের খাবার হয়ে গেল। সকালে কি খাবে খুঁত ছিল। ভোরবেলা উঠে একটু খুদ জাল দিলাম, দিয়ে 2 বাচ্চাকে বললাম তোমরা খাইও। বাচ্চার দাদিকে বললাম আম্মা আপনি ওদের খেয়াল রাখেন, আমি আপনার ছেলেকে নিয়ে যাচ্ছি হাসপাতালে, ওর টেস্টগুলো তো করাতে হবে, ও তো অনেক অসুস্থ। এই বলে 2 বাচ্চাকে আমার শাশুড়ির কাছে রেখে স্বামীকে নিয়ে রওনা হলাম হাসপাতালের উদ্দেশ্যে। বাড়ি থেকে প্রায় 2 কিলো রাস্তা হেঁটে যেতে হয় স্ট্যান্ড পর্যন্ত। যেবার বাবা খুবই অসুস্থ ছিল, বললাম সাহস রাখো। আস্তে আস্তে ধরে নিয়ে গেলাম। তো 1 কিলো হাঁটতে না হাঁটতেই পরিচিত একটা ভ্যান পেলাম আমাদের বাড়ির পাশেরই। বললাম ভাই, আপনার ভাই তো অনেক অসুস্থ, আমার একটু হাসপাতাল পর্যন্ত ছাড়েন। সেখান থেকে ভ্যানে করে তাকে হাসপাতালে নিয়ে গেলাম। হাসপাতালে যাওয়ার পর রীতি অনুযায়ী অ্যাকাউন্টে টাকা জমা করলাম। করার পর তারা আমাকে রিসিট দিয়ে বললো তো নম্বর 103 নম্বর রুমে যান। সেখানে গেলাম, ব্লাড স্যাম্পল নিল। তারা আমাকে বললো 105 নম্বর রুমে যান। সেখানে গেলাম, এক্স-রে করালো। আবার বললো 103 নম্বর রুমে যান। সেখানে গেলাম, একটা ইকো করালো। আবার বললো 106-এ যান। সেখানে গেলাম, একটা ইসিজি করালো। এভাবেই সমস্ত টেস্ট কমপ্লিট করলাম। করার পরে স্বামীকে নিয়ে চলে এলাম। রিপোর্ট তো পরের দিন ছাড়া আর পাবো না। প্রাথমিক যে চিকিৎসার জন্য ওষুধ দিয়েছিল রিপোর্ট আসার আগে, তা মাত্র 2 ডোজ করে কিনলাম। কিনে বাড়িতে চলে এলাম। আসার পর পরের দিন রিপোর্ট আনতে যাব, এমন সময় রোড অ্যাক্সিডেন্টে একটা ট্রাক মেরে দেয়। আমার স্বামী ওখানে স্পট ডেড হয়েছে। যাওয়ার পর আমি সব কিছু দিশেহারা হয়ে যাই। লাশ নিয়ে বাড়িতে আসি, খুবই ভেঙে পড়ি। বাচ্চাদেরকে নিয়ে কি করব। দাফন হয়ে যাওয়ার 3 দিন পার হয়ে গেল। 3 দিনের দিন আমার বোনেরা এসে বাড়িতে মিলাদ দিল।
এভাবে 40 দিন চলে গেল। ও একটু একটু দিয়ে যেত, বোনেরা দিয়ে যেত, তাই খেতাম। এভাবে আর কতদিন? আমার 2টা মেয়ে আছে, তাদের লেখাপড়া আছে, ভবিষ্যৎ আছে। আমাদের গ্রামে তেমন কোনো কাজকামের ব্যবস্থা ছিল না। ইটের ভাটা, মাটি কাটা, এই ছিল কাজ। শাশুড়িকে বললাম, মা, কাজ তো আমাকে করতেই হবে, কি করব বলেন। আমার শ্বশুরমশাইও ছিল না। শাশুড়ি 2 চোখের জল ছেড়ে দিয়ে বলল, মারে, কিসমত খারাপ, কি করবি, কি কাজ করবি? বললাম, যা পারি করব, কিন্তু সন্তানদেরকে বিগড়ে যেতে দেব না। আমাদের বাড়ির পাশেই বেশ কিছুটা দূরে, ওখান থেকে প্রায় 1.5 কিলো হবে, ইটের ভাটা আছে একটা। ওখানে গেলাম, আর একটা পরিচিত। বললাম, ভাই, আমাকে তো একটা কাজ দেওয়া লাগে। বললো, সমস্যা নেই, তুমি আমাদের ইটের ভাটায় কাজ করো, বিধবা মানুষ। এই বলে কাজ নিলাম, কাজ করতেই থাকলাম। তারা আমাকে দিনে মজুরি দিত 150 টাকা করে। এভাবেই করতে থাকলাম বেশ কিছুদিন। দেখলাম যে সেখানে অনেক নরনারী আছে, তারা এভাবে ইট টানে, প্রতিনিয়ত ইট টানে মাথায় করে করে। তো আমার ডিউটিটা পড়েছিল ইট বানানোর ওখানে। প্রতিদিন রীতি অনুযায়ী ইট সব সিরিয়াল করে 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 রেখে বাড়ি আসতাম। আসার সময় সিরিয়ালে দাঁড়িয়ে ওই 150 টাকা নিতাম, নিয়ে আসতাম। তা দিয়ে চাল ডাল কিনতাম। একদিন কিনতাম, অন্য দিনের টাকা 50 টাকা খরচ করে 100 টাকা রাখতাম। এভাবেই বেশ 3 মাস চলে গেল। টুকিটাকি ভালোই সংসার চলছিল। অন্যদিকে 2 বোনও আমার 2 মেয়ের খোঁজ খবর রাখছিল। সামনে জানুয়ারি মাস ছিল। বললাম, আপু, আমার মেয়েদেরকে ভর্তি করতে হবে। বললো, আসলে প্রাইভেট কোনো স্কুলে তো হবে না, সেখানে অনেক টাকা ব্যয় হবে। আমরা পরের ঘর করি, কখনো পারি কখনো পারি না। সরকারি স্কুলে দেয় 5 পর্যন্ত পড়ুক। বললাম, যেটা ভালো বোঝো। সঙ্গে করে নিয়ে যেয়ে ভর্তি করালো। ওর দাদি নিয়ে যায়, ওর দাদি নিয়ে আসে। আপারা মাঝে মধ্যে এসে খোঁজ খবর নেয়। তো কাজ করতেছি, কাজ করাকালীন ইটের ভাটার যে ম্যানেজার ছিল, ও আমার দিকে প্রায় ধ্যাপ ধ্যাপ করে তাকায় থাকতো। আমি মাঝে মধ্যে বলতাম, আপনার কি খেয়ে পড়ে কাজ নেই? আমার দিকে ধ্যাপ ধ্যাপ করে কেন তাকিয়ে থাকেন আপনি? বলে, এমনি তোমাকে দেখে না আমার খুবই মায়া লাগে, খুবই মায়া লাগে। আমি বললাম, মানুষ মানুষের জন্যই তো মায়া লাগতেই পারে, এটা অস্বাভাবিক কি? পরের দিন কাজে যেতে আমার একটু লেট হলো, কারণ আমার ছোট বেটার জ্বর এসেছিল। আমি বললাম, আমি কাজ করে পুষিয়ে দেব। সবার ডিউটি টাইম শেষ হয়ে গেল, আমি রয়ে গেলাম। আরও 1 ঘন্টা কাজ করলে আমার ডিউটি টাইম শেষ হবে। আমি কাজ করতে থাকলাম। এমন সময় আস্তে আস্তে দেখলাম আধার নেমে আসলো। ভাবলাম যে আর কিছুটা সময় বাকি, চলে যাব বাড়ির দিকে। সবাই চলে গেল, আমি একাই ছিলাম। বিলটাও নিতে যাইনি, ডিউটি শেষ না করে তো আর টাকা দিবে না আমাকে। পরে আমি গেলাম টাকা আনতে। যেয়ে দেখলাম সেখানে কেউই নেই, শুধু ম্যানেজার একা একাই। বললো, আসো আসো, টাকা তো তোমার। আমি বললাম যে আমার কাজ শেষ, ডিউটি টাইম আমি পুরো করে দিয়েছি, আমাকে এবার টাকাটা দেন, আমি বাড়িতে চলে যাই, আমার বাচ্চাটা এমনি অসুস্থ। বললো, হ্যাঁ, টাকা দিব তো, সমস্যা নেই। শুধু 150 টাকা হাজিরায় নয়, সাথে আরও দিব, তুমি টেনশন করো না। আমি বললাম, আমি তো বেশি কাজ করি না, আপনাকে বেশি টাকা দিবেন। বলল, দিব। এই বলে আমার সাথে জবরদস্তি করতে থাকে। ধস্তাধস্তি করতে করতে আমি তার গালে একটা থাপ্পড় মেরে বসি। থাপ্পড় মারায় সে ওখানে আমার কাপড় চোপড়গুলো টেনে টেনে খুলতে থাকলো। আর আমি চিৎকার করতে থাকলাম, আশেপাশে কেউ নেই। বলতেছে, এখান থেকে তোমার চিৎকার তো বাহিরে যাবে না। এই বলে ওখানেই আমাকে ফেলে দিল, দিয়ে বলল যে যত চিৎকার করবা তত বেইজ্জতি হবা। বলে আমাকে ফেলে দিয়ে একদম ক্ষুধার্ত হায়নার মতো আমার উপর ঝাঁপিয়ে পড়ে আমার ইজ্জত লুটপাট করে নিল। বিষয়টা আমি সেদিন চুপচাপ ছিলাম, কাঁদতে কাঁদতে বাড়িতে চলে এলাম। আসার পর পরের দিন কাজে যাইনি। শাশুড়ি মা বলল, কিরে মা, কাজে গেলি না যে? বললাম, শরীরটা ভালো না, মেয়েটারও জ্বর, আজ যাব না। পরের দিন লোক পাঠিয়েছে মালিক, বলল যে যেবার মা কেন কাজে আসেনি। আমি মালিকের সঙ্গে দেখা করলাম যে, ভাই সাহেব, এই এই ঘটনা,
আমি কাকে বলবো? আমি গরিব বলে, অসহায় বলে একজন বিধবা মানুষ, সে আমার সমস্ত সতীত্বই নষ্ট করে দিয়েছে। তখন ম্যানেজারকে ডাকানোর পর ইচ্ছা মতো পিটিয়ে তাকে পুলিশের হাতে তুলে দিল। আমি ওনার এই কর্মে অত্যন্ত খুশি হয়েছি। আমি গরিব ছিলাম, লোকলজ্জার ভয়ে কাউকে কিছু বলতে পারিনি। তবে হ্যাঁ, ওই মালিকটি আমার সাথে অনেক ন্যায় করেছে, এর জন্য আমি তাকে সাধুবাদ জানাই। আর গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করার একটাই কারণ, দেখো আমরা যে যেখানেই কাজ করি না কেন, হ্যাঁ, আমাদের সবার জীবনে অসুখ বিসুখ বালা মুসিবত লেগেই থাকে টুকিটাকি। কর্মস্থলে যেতে কখনো 10 মিনিট লেট হবে, কখনো 20 মিনিট লেট হবে। তার মানে এই ফায়দা, যেহেতু মালিক ওঠায় না, সেহেতু একজন ম্যানেজার উঠাতে পারে না। তাদের আরও উচিত অন্যকে সাহায্য করা, প্রত্যেকটা কর্মীকে সাহায্য করা। অথচ সে সাহায্য না করে আমার ফায়দা উঠিয়েছে, যেটা মোটেও উচিত নয়। তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই কারণে, তোমরা কখনো চুপ থাকবা না, এগুলা নিয়ে প্রতিবাদ করবা। আর যে যেখানেই যাবা, বিশেষ করে মেয়েরা যারা আছো, সবাই খুবই খুবই সতর্ক থাকবে। এই জন্যই শেয়ার করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।